গল্পের শুরুতে আমাদের সুজুকি নামের একটি ছেলেকে দেখানো হয় যে একজন স্কেচ আর্টিস্ট। তখনই তাদের অফিসে টিভিতে একটি জরুরি সংবাদ দেখানো হয়। গত রাতেই পুরো শহরে একটি ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। যারা এই ভাইরাসের শিকার হচ্ছে তারা নিষ্ঠুর জম্বিতে পরিণত হচ্ছে এবং একে অপরকে নির্মমভাবে কামড়ে মেরে ফেলছে। এরই মধ্যে তাদের একজন সহকর্মীর শরীর খারাপ হতে শুরু করে, যার ফলে সে অফিস থেকে বেরিয়ে যায়। সুজুকির বন্ধু তাকে বলে তার বাড়ির কাছে এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সে এখন কোথায় আছে তার কোনো হদিশ নেই। তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের বস সেখানে আসেন এবং সে অদ্ভুত আচরণ করে। কেউ তার দিকে লক্ষ্য করেনি, তার চোখ দুটো কালো হয়ে যাচ্ছে। সংবাদে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছিল, তাই সবাই অফিসেই ঘুমিয়ে পড়ে। রাতে সুজুকির কাছে তার বান্ধবী টেকোর ফোন আসে। সুজুকি যখন ফোনে টেকোর সাথে কথা বলছিল তখনই সে আকাশে অনেকগুলো হেলিকপ্টার উড়তে দেখে, যা কোনো বিপদের সংকেত দিচ্ছিল। কিন্তু সে সেদিকে খুব একটা গুরুত্ব দেয় না। সকাল হতেই সে দৌড়ে টেকোর জন্য তার প্রিয় কেক নিয়ে ওর বাড়িতে পৌঁছে যায়। সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কোনো জবাব না পাওয়ায় সে তাকে ফোন করে, কিন্তু তাতেও কোনো উত্তর মেলে না। তখন সে দরজার ছোট্ট ফুটো দিয়ে ভেতরে উঁকি মারে। ভেতরে টেকো গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই সে হঠাৎ জেগে ওঠে এবং ওঠার সাথে সাথেই সজোরে নিচে পড়ে যায়। নিচে পড়েই টেকো অদ্ভুতভাবে লাফাতে শুরু করে। সুজুকি তাকে বাইরে থেকে ডাক দেয়। আওয়াজ শুনেই সে অদ্ভুত আচরণ করতে করতে সুজুকির দিকে আসতে থাকে এবং কাছে আসতেই হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সে পাগলের মতো সুজুকিকে আক্রমণ করে। সুজুকিও সেখানে পুরোপুরি আটকে পড়েছিল। ভাইরাসের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে টেকো কোনো কিছু না দেখেই দরজায় কামড় বসিয়ে দেয়, যার ফলে তার সব দাঁত একে একে নিচে পড়ে যায়। সে নিজের সর্বশক্তি দিয়ে সুজুকিকে ভেতরে টেনে নেওয়ার চেষ্টা করে। টেকো তাকে কামড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু সফল হয় না। সুজুকি এই সুযোগ কাজে লাগায় এবং টেকোর গলা চেপে ধরে পাশে পড়ে থাকা একটি ধারালো ট্রফির ওপর তার মাথা ঠুকে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। সুযোগ বুঝে সুজুকি সেখান থেকে পালিয়ে যায়। ক্লান্ত শরীরে সে একটি ব্রিজ পার হয়ে সামনে এগোচ্ছিল। ঠিক তখনই তার সামনে দিয়ে এক আহত মহিলা যায়, যার হাত জখম ছিল। তাকে দেখে সুজুকি বুঝতে পারে ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে সে আকাশে অনেকগুলো উড়োজাহাজ উড়তে দেখে। এর মানে পরিষ্কার ছিল ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়েছে। সুজুকি যখন তার অফিসে পৌঁছায় সে দেখে তার বন্ধুর হাতে একটি বেসবল ব্যাট এবং সারা শরীরে রক্ত মাখা, কারণ সে তার একজন আক্রান্ত বন্ধুকে মেরে ফেলেছে। ঠিক তখনই তাদের বস সেখানে চলে আসেন, যিনি নিজেও পুরোপুরি ভাইরাসে আক্রান্ত ছিলেন। তিনি আক্রমণ করার আগেই সুযোগ বুঝে সুজুকির বন্ধু তাকে সেখানেই খতম করে দেয়। এখন সুজুকির মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল যে সে যেখানেই যাচ্ছে সেখানেই কোনো না কোনো বিপদ তার সামনে এসে দাঁড়াচ্ছে। তার বন্ধু সুজুকিকে বলে যদি কোনো আক্রান্ত ব্যক্তি কাউকে কামড়ে দেয় তবে সেও মাত্র কয়েক মিনিটের মধ্যে জম্বি হয়ে যাবে। একথা শুনে সুজুকির পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ একো তার হাতে কামড়ে দিয়েছিল। কিন্তু সুজুকি অবাক হয় এই কারণে যে সে এখনও জম্বি হয়ে যায়নি। আসলে ধস্তাধস্তির সময় টেকোর সব দাঁত আগেই ভেঙে পড়ে গিয়েছিল, তাই কামড়ানোর পরেও সুজুকি এখনও সংক্রমিত হয়নি। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার বন্ধু জম্বিতে পরিণত হতে শুরু করে, কারণ লড়াইয়ের সময় তাদের বস তার পায়ে কামড়ে দিয়েছিল। সে পুরোপুরি জম্বি হওয়ার আগেই দ্রুত একটি ছুরি নিয়ে নিজের গলা কেটে ফেলে, যাতে তার কারণে অন্য কেউ জম্বি না হয়। এই দৃশ্য দেখে সুজুকি সেখান থেকে পালিয়ে যায়। বাইরে আসতেই চারপাশের ভয়াবহ অবস্থা দেখে তার গায়ে লোম খাড়া হয়ে যায়। রাস্তায় সবাই নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছে। জম্বিরা একে অপরের প্রাণের শত্রু হয়ে উঠেছে। সুজুকি কিছুই বুঝতে পারছিল না এখন কোথায় যাবে। সে পুরোপুরি জম্বিদের মাঝে আটকা পড়ে গিয়েছিল। তখনই সুজুকি একজন পুলিশকে দেখে তার কাছে সাহায্য চায়, কিন্তু সাহায্য করার বদলে উল্টো সেই পুলিশ তার উপর হামলা করে বসে, কারণ সেও জম্বি হয়ে গিয়েছিল। সুজুকি সেখান থেকে প্রাণ নিয়ে দৌড় দেয়, কিন্তু কিছুটা সামনে যেতেই সে দেখে এক বিশাল ভিড়। পুরো শহর যেন নিজের প্রাণ বাঁচাতে তার দিকেই ছুটে আসছে। এটি দেখে সে উল্টো পথে দৌড়াতে শুরু করে। এখন তার সামনে চারদিকে জম্বি ছাড়া আর কিছুই ছিল না। ছুটতে ছুটতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি তার চোখে পড়ে। সুজুকি গাড়িতে বসার আগেই হিরোমি নামের একটি মেয়ে এসে তার কাছে সাহায্য চায়। এরই মধ্যে একটি জম্বি তাদের দুজনকে দেখে ফেলে এবং ফোনে কথা বলার ভঙ্গি করতে করতে তাদের দিকে এগোতে থাকে। সুজুকি দ্রুত তার ব্যাগ থেকে বন্দুক বের করে তাকে গুলি করতে যাবে, তখনই তার হাত থেকে বন্দুকটি উধাও হয়ে যায়। আসলে সেটি ছিল তার কল্পনা। সে কেবল মনে মনে জম্বিকে মারার কথা ভাবছিল। বাস্তবে সে সেখানে খালি হাতেই দাঁড়িয়েছিল। এরই মধ্যে গাড়ির মালিক এসে গাড়িতে বসে পড়ে। গাড়ির মালিক তাদের দুজনকে গাড়িতে বসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে গাড়িতে চলা খবরে জানানো হচ্ছিল যে পুরো শহর এই ভাইরাসের কবলে চলে এসেছে এবং সব জায়গায় জম্বিরা ধ্বংসলীলা চালাচ্ছে।
খবরে এও জানানো হয় যারা এখন এই ভাইরাসে আক্রান্ত হননি তারা যেন নিজেদের ঘর শক্ত করে বন্ধ করে ঘরের ভেতরেই অবস্থান করে। কিছুটা সামনে যাওয়ার পরই ওই লোকটি জম্বি হতে শুরু করে, কারণ তার হাতেও কেউ কামড়ে দিয়েছিল। ধীরে ধীরে তার শিরাগুলো কালো হতে থাকে এবং ভাইরাসের প্রভাবে সেই লোকটিও পুরোপুরি জম্বিতে পরিণত হয়। জম্বি হওয়ার সাথে সাথেই সে ড্রাইভারকে কামড়ে দেয় এবং তখনই সুজুকির ওপরও আক্রমণ করে, কিন্তু সুজুকি তৎক্ষণাৎ তাকে গাড়ি থেকে লাথি মেরে বের করে দেয়। লোকটি গাড়ি থেকে বাইরে পড়ে গেলেও সে সুজুকির পা শক্ত করে ধরে তাকে নিজের সাথে বাইরে টেনে নামানোর চেষ্টা করে, কিন্তু তখনই হিরোমি গাড়ির দরজা সজোরে তার মাথায় মারে, যার ফলে সে সুজুকিকে ছেড়ে দেয়। সেই বিপদ কাটতে না কাটতেই হঠাৎ ড্রাইভারও জম্বি হতে শুরু করে, কারণ ওই লোকটির কামড়ের তাড়নে সেও ধীরে ধীরে পুরোপুরি জম্বি হয়ে যায়। জম্বি হতেই ড্রাইভার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং গাড়ির গতি বাড়িয়ে দিয়ে দ্রুত বেগে এগোতে থাকে। গাড়ি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তাই তারা দুজনে দ্রুত নিজেদের সিট বেল্ট বেঁধে নেয়। ড্রাইভার তাদের ওপর হামলা করার চেষ্টা করে, কিন্তু সে কামড়ানোর আগেই তাদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কা লাগার সাথে সাথেই গাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেই দুর্ঘটনায় তাদের দুজনের প্রাণ বেঁচে যায়। তারা যখন সামনে তাকায় তখন দেখে পুরো শহর তছনছ হয়ে গেছে। সব গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে পড়ে আছে। কিছুক্ষণ পর মোবাইলের খবরে তারা জানতে পারে যে পুরো শহর ভাইরাসে শেষ হয়ে যাচ্ছে এবং পুরো শহর জম্বিতে ভরে গেছে। যারা আক্রান্ত হচ্ছে তারা জম্বি হয়ে যাচ্ছে। জম্বি হওয়ার পর মানুষ জ্ঞান হারিয়ে ফেলে কেবল ক্ষুধার পেছনে ছোটে, আর তাদের সেই ক্ষুধা মেটে কেবল অন্যকে কামড়ানোর মাধ্যমে। সেই সাথে তারা জানতে পারে যে কিছুটা দূরেই মাউন্ট ফুজি নামে একটি পাহাড় আছে, যেখানে এই প্রাণঘাতী ভাইরাস থেকে বাঁচতে সরকার ক্যাম্প বসিয়েছে। যতদিন ভাইরাসের চিকিৎসা পাওয়া যাচ্ছে না ততদিন বেঁচে থাকা মানুষগুলো সেই ক্যাম্পেই থাকবে। সেখানে যেতে যেতে তাদের অনেক রাত হয়ে যায়, তাই তারা একটি বাড়িতে আশ্রয় নিয়ে খাবার খেয়ে ক্ষুধা মেটায়। পরদিন সকালে সুজুকি ঘুমন্ত হিরোমিকে দেখে, কিন্তু তখনই তার নজর পড়ে হিরোমির গলার একটি দাগের ওপর, যা দেখতে ঠিক জম্বির কামড়ের দাগের মতোই ছিল। তাই সে তখনই তাকে জম্বি ভেবে নিজের বন্দুক তাক করে, কিন্তু হিরোমি তাকে বলে এটি একটি বাচ্চার কামড়ের দাগ। সুজুকি তার কথা বিশ্বাস করে নেয় এবং তারা দুজন সেই পাহাড়ের দিকে রওনা হয়। কিছুটা যাওয়ার পর হিরোমি তাকে বলে এখন সুজুকির উচিত তাকে একা রেখে এগিয়ে যাওয়া, কারণ সে যে কোনো সময় জম্বি হয়ে যেতে পারে। সে চায় না তার কারণে সুজুকির কোনো ক্ষতি হোক। হিরোমি তাকে নিজের ফোন দিয়ে দেয় যাতে বিপদের সময় সে উদ্ধারকারী দলকে ডাকতে পারে। ঠিক তখনই হিরোমি জম্বিতে পরিণত হতে শুরু করে। এটি দেখে সুজুকি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর সে দূরে একজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। কাছে আসতেই বুঝতে পারে লোকটি আসলে একটি জম্বি। জম্বি তার উপর আক্রমণ করে বসে। জম্বিটি তাকে মেরে ফেলার আগেই সেখানে হিরোমি পৌঁছে যায়। হিরোমির মুখ তখন অর্ধেক মানুষ আর অর্ধেক জম্বির মতো হয়ে গিয়েছিল। সে জম্বিটিকে এক ঘুষিতে মাটিতে ফেলে দেয় এবং তাকে আক্ষরিক অর্থেই টুকরো টুকরো করে ফেলে। এরপর হিরোমি ধীরে ধীরে সুজুকির দিকে এগিয়ে আসে। এটি দেখে সুজুকি শিউরে ওঠে। সে ভেবেছিল আজ আর তার রক্ষা নেই, কিন্তু হিরোমি তার দিকে হাত বাড়িয়ে তাকে টেনে তোলে। এর মানে হলো হিরোমি তখনও পুরোপুরি জম্বি হয়নি। এরপর তাদের দুজনকে গভীর জঙ্গলের মাঝে একটি পরিত্যক্ত স্ক্র্যাপইয়ার্ডে বসে থাকতে দেখা যায়। সেখানে সুজুকি খাবারের সন্ধান করছিল। সুজুকি সেই খাবার হিরোমিকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু অর্ধেক জম্বি হয়ে যাওয়া হিরোমি কিছুই বুঝতে পারছিল না। অনেক চেষ্টার পর সুজুকি তাকে খাবার জন্য রাজি করায়। হিরোমি পশুর মতো সেই খাবার খেতে শুরু করে। সুজুকির ভাগ্য ভালো ছিল যে হিরোমি তখনও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল। এরপর তারা আবার সেই পাহাড়ের দিকে যাত্রা শুরু করে। মাউন্ট ফুজির দিকে যাওয়ার এই দীর্ঘ যাত্রায় অনেক দিন পার হয়ে যায়। সুজুকির অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। দাড়ি বেড়ে গিয়েছিল, শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। তবুও সে হিরোমিকে আগলে রেখে সামনে এগিয়ে চলতে থাকে। যাওয়ার পথে সুজুকি একটি শপিং কার্ট খুঁজে পায়। সেটি দেখে সে বুঝতে পারে যে পাহাড়টি এখান থেকে হয়তো খুব বেশি দূরে নয়। সে কার্টটির ভেতরে নিজের জন্য কিছু খাবার খোঁজে, কিন্তু সেখানে কিছুই পায় না। সে হিরোমিকে সেই কার্টে বসিয়ে নিজের সফর চালিয়ে যায়। এত কঠিন পরিস্থিতি এবং কয়েকদিন না খেয়ে থাকার পরেও সে এখনও সাহস হারায়নি। অনেক কষ্টের পর সে কাছের সেই ফুজি আউটলেট পার্কে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর কোনো মানুষের নাম নিশানা ছিল না। চারদিকে কেবল জম্বিদের হাতে মারা যাওয়া মানুষের পুড়ে যাওয়া এবং পচে যাওয়া লাশ পড়েছিল। সেখানে পৌঁছে সুজুকি একটি দোকানের ভেতরে নিজের ছেঁড়াফাটা পোশাক পাল্টানোর জন্য কিছু জামা কাপড় খুঁজছিল। ঠিক তখনই হঠাৎ তার সামনে একজন লোক চলে আসে, যে এখন আর মানুষ নয়। সে এসেই কোনো দেরি না করে সুজুকির ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন তাকে সাহায্য করার জন্য কেবল হিরোমি ছিল, কিন্তু সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই মুহূর্তে রোমা নামের এক মেয়ে এসে সেখানে সুজুকির প্রাণ বাঁচায়। রোমা একা ছিল না, তার সাথে আরও কয়েকজন ছিল। আসলে তারা সবাই এই বিল্ডিংয়ে ডেকে থাকছিল, যেখানে জম্বিরা সহজে পৌঁছতে পারত না। এরই মধ্যে তাদের এক সঙ্গী সংকেত দেয় সব জম্বি তাদের দিকেই তেড়ে আসছে। তখন তারা নিজেদের দুটি দলে ভাগ করে নেয়।
একটি দল জম্বিদের নজর অন্যদিকে ঘুরিয়ে দেবে, অন্য দলটি দৌড়ে গিয়ে খাবারের কিছু সরঞ্জাম নিয়ে আসবে। প্রথম দলটি সেখান থেকে দৌড়ে সামনে এগিয়ে যায়, কিন্তু কিছুটা এগোতেই সব জম্বি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তবে তারা কোনোভাবে জম্বিদের সেখানে খতম করতে থাকে। আরও জম্বি আক্রমণ করার আগেই পেছন থেকে দ্বিতীয় দলটি সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দেয়। তারা থালা বাসন বাজিয়ে জম্বিদের আকর্ষণ নিজেদের দিকে টেনে নেয়। এতে সব জম্বি তাদের ছেড়ে অন্যদিকে ছুটতে শুরু করে। এই সুযোগ কাজে লাগিয়ে বাকিরা পেছনের দিক থেকে স্টোরের কাছে চলে আসে। সবাই সেখান থেকে খাবার রশি দিয়ে বেঁধে বিল্ডিংয়ের ছাদে পাঠাতে শুরু করে। তারা বেঁচেছিল কেবল এই কারণে যে সেই বিল্ডিংয়ের সিঁড়ির সাথে জালের একটি বিশাল শক্ত দেওয়াল ছিল, যা পার করা জম্বিদের পক্ষে অসম্ভব ছিল। তারা কোনোভাবে ওপরে ছাদে পৌঁছে যায়। ছাদে সুজুকির সামনে এই লোকগুলোর নেতা লুরা দাঁড়িয়েছিল। সে সুজুকিকে সেখানে স্বাগত জানায়। লুরা তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে প্রয়োজনীয় সব জিনিস ছিল। লুরা তাকে বলে তার যা কিছু প্রয়োজন সে এখান থেকে নিতে পারে। এরই মধ্যে লুরার নজর পড়ে সুজুকির বন্দুকের উপর। সেটি দেখে তার খুব পছন্দ হয়, কারণ তাদের কাছে এমন কোনো বন্দুক ছিল না যা দিয়ে জম্বিদের দ্রুত মেরে ফেলা যায়। সেই রাতে কথা বলার সময় রোমা সুজুকিকে জিজ্ঞেস করে হিরোমির সাথে তার দেখা কবে হয়েছিল। উত্তরে সুজুকি জানায় যখন সে জম্বি পরিবেষ্টিত শহর থেকে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল তখন তাদের প্রথম দেখা হয়েছিল। পরের দিন সুজুকি হিরোমির পাশে বসে তার মন ভোলানোর চেষ্টা করছিল। তখন দেখা যায় সুজুকি হিরোমির একটি চোখে কাপড় বেঁধে রেখেছিল, যাতে কেউ সন্দেহ না করে সেও একজন জম্বি, কারণ যদি এদের মধ্যে কেউ হিরোমির আসল পরিচয় জেনে যায় তবে তারা দুজনকেই জম্বিদের খাবারে পরিণত করবে। পরের দিন লুরা সবাইকে বলে খাবার ধীরে ধীরে শেষ হয়ে আসছে, তাই খাবার সংগ্রহের জন্য তাদের নিচের স্টোরে যেতেই হবে। লুরা বলে যদি আমরা সেই খাবার পেয়ে যাই তবে আমরা অন্তত 5 বছর এখানে নিশ্চিন্তে থাকতে পারব। আমাদের কাছে আর কোনো পথ নেই, এখান থেকে বাইরে গেলেই জম্বিরা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। যাওয়ার আগে লুরা সুজুকির কাছে তার শটগানটি চায়, কিন্তু সুজুকি সোজাসুজি মানা করে দেয়। এতে লুরা তাকে হুমকি দিয়ে বলে সে যদি বন্দুক না দেয় তবে সে হিরোমিকে সুজুকির থেকে আলাদা করে দেবে। এদিকে দলের কিছু মানুষের হিরোমির ওপর সন্দেহ হয়, তাই তারা তাকে জোর করে বাইরে নিয়ে যেতে শুরু করে। রোমা তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাকিদের শক্তির কাছে সে হেরে যায় এবং তারা রোমাকেও ধরে ফেলে। সুজুকিও বন্দুক দিতে অস্বীকার করে নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। বাইরে আসতেই দেখে তারা হিরোমিকে বন্দী করে রেখেছে। সুজুকি তাদের দিকে বন্দুক তাক করে হিরোমিকে ছেড়ে দিতে বলে, কিন্তু লুরা তার কথাকে গুরুত্ব না দিয়ে নিজের ক্রসবো বা তীর ধনুক সুজুকির দিকে তাক করে। এরই মধ্যে হিরোমি ছটফট করতে শুরু করে। এখন সবার জন্য বিপদ ঘনিয়ে আসছিল। ঠিক তখনই হিরোমি তার আসুরিক শক্তি দেখায়। যে তার হাত ধরেছিল তাকে সজোরে মাটিতে আছাড় মারে। হিরোমি এখন পুরোপুরি জম্বিতে পরিণত হতে শুরু করে। সুজুকি লুরাকে ক্রসবো নামিয়ে রাখতে বলে, কিন্তু লুরা উল্টো হিরোমির ওপর তীর চালিয়ে দেয়। তীর লাগার সাথে সাথে হিরোমি সোজা নিচে পড়ে যায়। এটি দেখে সুজুকি প্রায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগ কাজে লাগিয়ে তারা তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তার ওপর ক্রমাগত লাথি মারতে থাকে। সেই মারের কারণে সুজুকির শারীরিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এখন সেখানে থাকা বাকিরা লুরার বিরুদ্ধে চলে যায়, কারণ সে হিরোমির ওপর অনেক জুলুম করেছিল, যার ফলে তাকে নেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে সুজুকি যখন সাহস হারিয়ে রোমার কাছে ফিরে আসে তখন সে হিরোমিকে তাঁবুর ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ভাগ্যক্রমে তখনও সে বেঁচে ছিল। রোমা তাকে সাহস দিয়ে বলে দুশ্চিন্তার কিছু নেই, কারণ কিছুক্ষণের মধ্যেই হিরোমির জ্ঞান ফিরে আসবে। রোমা তাকে আরও বলে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ এই লোকগুলো আমাদের আর জীবিত রাখবে না। কিন্তু সুজুকি কাঁদতে কাঁদতে উত্তর দেয় এতে কোনো লাভ নেই, আমরা এখান থেকে আর কখনো পালাতে পারবো না, কারণ লুরা আমার বন্দুক কেড়ে নিয়েছে। বন্দুক ছাড়া বাইরে গেলে ওই হিংস্র জম্বিরা আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে, আর আমি চাই না আমার কারণে হিরোমির মৃত্যু হোক। সুজুকি রোমাকে বলে এখন তাকেই হিরোমির খেয়াল রাখতে হবে, কারণ সুজুকিকে বাকিদের সাথে খাবারের খোঁজে স্টোরে যেতেই হবে। সে যদি না যায় তবে তারা তাকে জম্বিদের মাঝে জ্যান্ত লাশের মতো ফেলে রেখে যাবে। এদিকে পরিকল্পনা অনুযায়ী সবাই থালা বাসন বাজিয়ে জম্বিদের নজর নিজেদের দিকে টেনে নেয়। এই সুযোগ কাজে লাগিয়ে বাকিরা বিল্ডিং থেকে নিচে নেমে দ্রুত দৌড়ে স্টোরের ভেতরে ঢুকে পড়ে। স্টোরের চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এরই মধ্যে ভুল করে একজন কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে শব্দ করে ফেলে, কিন্তু ভাগ্যক্রমে স্টোরে তখনও কোনো জম্বি ছিল না। তারা সেখানেই দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ পুরো স্টোরের আলো জ্বলে ওঠে। তারা কিছুই বুঝতে পারছিল না লাইটগুলো নিজে থেকে কিভাবে জ্বলে উঠল। তারা সামনে একটি দরজা দেখতে পায় এবং সবাই সেদিকে দৌড় দেয়, কিন্তু তারা জানতো না যে সামনে এক বিশাল বিপদ অপেক্ষা করছে। তারা দ্রুত স্টোর থেকে সব খাবার সংগ্রহ করতে শুরু করে, কিন্তু ওপরের সিসিটিভি ক্যামেরার দিকে নজর দেয়নি, যার মাধ্যমে কেউ তাদের ওপর নজর রাখছিল। তারা যখন খাবার জমা করছিল ঠিক তখনই স্টোরের ভেতরে উচ্চস্বরে মিউজিক বাজিয়ে দেওয়া হয়।
তারা কিছু বুঝে ওঠার আগেই সেই শব্দ শুনে একটি জম্বি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সেই জম্বি একজনকে সংক্রমিত করে ফেলে, তাই তাদের নেতা সেই দুজনকেই গুলি করে মেরে ফেলে। এতে তারা খুশি হলেও বিপদ কিন্তু কাটেনি। সামনে একটা নয় বরং জম্বিদের এক বিশাল দল তাদের দিকেই তেড়ে আসছিল। সবাই প্রাণ বাঁচাতে স্টোর থেকে বেরোনোর চেষ্টা করে। বাইরে আসতেই তারা দেখে অসংখ্য জম্বি তাদের দিকেই এগিয়ে আসছে। জম্বিদের সংখ্যা এত বেশি ছিল যে তারা স্টোরের ভেতরেই সবাইকে মারতে শুরু করে। আসল সত্যিটা ছিল এই যে এখন পর্যন্ত যা যা ঘটছিল, হঠাৎ লাইট জ্বলে ওঠা বা মিউজিক বাজা, সেটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটি ছিল কন্ট্রোল রুমে বসে থাকা লুরার পাতা একটা ফাঁদ। আসলে স্টোরে ঢোকার পরপরই লুরা সুযোগ বুঝে অন্যদের আড়ালে কন্ট্রোল রুমে চলে গিয়েছিল। সে ইচ্ছে করেই মিউজিক চালিয়ে দিয়েছিল যাতে সব জম্বিদের নজর অন্যদের দিকে যায়, আর সে নিজে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে। বাইরে থাকা জম্বিরা স্টোরের ভেতরের শব্দ শুনে সেদিকে ছুটতে থাকে। জম্বিদের আসতে দেখে সুজুকি একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। এদিকে বিল্ডিংয়ের নিচে একটি অদ্ভুত জম্বি ঘুরে বেড়াচ্ছিল, যে খুব দ্রুত দৌড়াতে পারত। হঠাৎ সে এক বিশাল লাফ দিয়ে সরাসরি বিল্ডিংয়ের ওপরের তাঁবুগুলোর ওপর গিয়ে পড়ে। সেখানে এক মেয়ে তাকে দেখে ফেলে, কিন্তু পালানোর সুযোগ পাওয়ার আগেই সেই জম্বিটি সবাইকে কামড়ে জম্বি বানিয়ে দেয়। লুরা যখন দেখল বাকিরা বাইরে পালানোর চেষ্টা করছে, তখন সে চালাকি করে স্টোরের মেন গেট খুলে দেয়। গেট খোলার সাথে সাথে সব জম্বি ভেতরে ঢুকতে শুরু করে। পরিস্থিতি এখন হাতের বাইরে চলে যায়। ওদিকে ছাদে রোমা হিরোমিকে নিয়ে একটি তাঁবুর পেছনে লুকিয়েছিল। সে ওয়াকি টকিতে বারবার সাহায্যের জন্য ডাকছিল, কিন্তু কেউ উত্তর দিচ্ছিল না, কারণ বেশিরভাগ মানুষই জম্বিদের শিকার হয়ে গিয়েছিল। আর যারা বেঁচে ছিল তারা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছিল। অন্যদিকে সুজুকি তখনও লকারের ভেতরেই লুকিয়েছিল। তার মাথায় বারবার এই চিন্তাই আসছিল যে সে যদি বাইরে বের হয় তবে বাঁচবে কিভাবে ওই রক্তপিশাসু জম্বিদের সাথে লড়াই করবে। ভীতু সুজুকি নিজের কল্পনাতেই ডুবে যাচ্ছিল এবং প্রতিবার কল্পনায় নিজের মৃত্যুই দেখছিল। ভয় তাকে এমনভাবে গ্রাস করেছিল যেন তার চিন্তা আর শরীর দুটোই কাজ করা বন্ধ হয়ে গিয়েছিল। সে পাশে পড়ে থাকা ওয়াকি টকিতে রোমার আর্তচিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু পরিস্থিতির চাপে সে নিজের জায়গা থেকে এক পাও নড়তে পারছিল না। তবে তখনই সে উপলব্ধি করে যে সে যদি এখনও লুকিয়ে থাকে তবে সে নিজেকে মানুষ বলার যোগ্য থাকবে না। তখন সে সিদ্ধান্ত নেয় যে ভয়কে পেছনে ফেলতেই হবে। সে জোরে চিৎকার করে লকার থেকে বেরিয়ে আসে। বাইরে আসতেই হঠাৎ একটি জম্বি তার ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু তার সেই চেষ্টা বৃথা যায়, কারণ সুজুকি আগে থেকেই তার হাতে অনেকগুলো ঘড়ি বেঁধে রেখেছিল, যার ফলে তার হাত রক্ষা পায়। সে দ্রুত ওয়াকিটকি তুলে রোমাকে বলে, আমি আসছি, তুমি হিরোমির খেয়াল রাখো। এরপর সুজুকি না থেমে দৌড়ে সরাসরি বেসমেন্টের দিকে যায়। সেখানে গিয়ে সে তার শটগানটি খুঁজে পায়। বিপদ তখনও কাটেনি, জম্বিরা তাকে ঘিরে ফেলে। এখানে সে বুদ্ধির পরিচয় দেয় এবং পাশে পড়ে থাকা চাল তুলে মেঝেতে ছড়িয়ে দেয়, যাতে জম্বিরা পিছলে পড়ে যায়। ওদিকে ওপরের বিল্ডিংয়ে সব জম্বি সতর্ক হয়ে যায়। সেখানে থাকা এখন বিপজ্জনক ছিল, তাই রোমা হিরোমিকে নিজের পিঠে বসিয়ে বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করে। সে দ্রুত দৌড়ে স্টোরের ভেতরে চলে আসে, যেখানে তার সামনে লুরা দাঁড়িয়েছিল। হঠাৎ লুরার শিরাগুলো কালো হতে শুরু করে এবং দেখতে দেখতে সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়। সে তাদের মারার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু সে আক্রমণ করার আগেই সুজুকি সেখানে পৌঁছে যায় এবং নিজের বন্দুক দিয়ে নিখুঁত নিশানায় লুরার মাথা উড়িয়ে দেয়। এরই মধ্যে তারা বাকি বেঁচে থাকা কয়েকজনকে খুঁজে পায়। এখন তারা সবাই প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়ায়, কারণ এবার এক দুটো নয় বরং জম্বিদের এক বিশাল পাল তাদের পেছনে ধাওয়া করে। কিছুটা সামনে যেতেই আরও জম্বি তাদের দিকে এগিয়ে আসে এবং তাদের দুদিক থেকেই ঘিরে ফেলে। তারা সবাই সেখানে চরমভাবে ফেঁসে গিয়েছিল। তারা হিরোমিকে একপাশে বসিয়ে সুজুকি তার বন্দুক রিলোড করে নেয়। তখনই হঠাৎ প্রথমবারের মতো হিরোমি তার নাম ধরে ডাকে এবং বলে যতক্ষণ সুজুকি তার সাথে আছে ততক্ষণ তার কোনো ভয় নেই। এ কথা শুনে সুজুকির ভেতর থেকে সব ভয় উধাও হয়ে যায়। সে একে একে সব জম্বির মাথা উড়িয়ে দিতে থাকে। দেখতে দেখতে বাকি বন্ধুরাও মিলে সব জম্বিকে খতম করতে শুরু করে, কিন্তু জম্বিদের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে কিছু বন্ধু তাদের হাতে ধরা পড়ে যায় এবং জম্বিরা তাদেরও সংক্রমিত করে ফেলে। এটি দেখে সুজুকির রাগে ফেটে পড়ে। সে একের পর এক জম্বিদের মেরে স্তূপ বানিয়ে ফেলে। এখন কেবল এই তিনজনই বেঁচে ছিল। তারা বাইরে পালানোর ঠিক আগ মুহূর্তে ওপর থেকে সেই লাফানো জম্বি নিচে এসে পড়ে। জম্বি তার সঙ্গীদের মৃত দেখে খুব রেগেছিল। সুজুকি দ্রুত বন্দুক রিলোড করে। জম্বি ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করলে সুজুকি তাকে গুলি করে। গুলি খেয়েও জম্বির কিছু হয় না। সে আবার তাদের দিকে এগোয়, কিন্তু দুর্ভাগ্যবশত সুজুকির বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। জম্বি দৌড়ে আক্রমণ করলে সুজুকি বন্দুকের পেছন দিয়ে জম্বির মাথায় সজোরে আঘাত করে। এতে জম্বি সেখানেই মারা যায়। অবশেষে সুজুকি যা আগে কখনো করতে পারেনি আজ তাই করে দেখালো। তার চারদিকে শুধু মরা জম্বিদের স্তূপ ছিল। এরপর তারা তিনজন গাড়ি নিয়ে সেই পাহাড়ের দিকে রওনা দেয় এবং সিনেমাটি এখানেই শেষ হয়।